আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক লার্নিং ট্যাব। তো আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। গত ভিডিওতে আমরা দেখেছিলাম একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আমরা কিভাবে ডিজাইন করব, আর একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। সেখানে আমরা দেখেছিলাম যে আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার দাঁড় করানোর জন্য হচ্ছে HTML ইউজ করব, এবং সেই স্ট্রাকচারকে ডিজাইন করার জন্য আমাদের ইচ্ছে মতো আমরা CSS ইউজ করব। অ্যান্ড দেন ডিজাইন হয়ে গেলে সেটাকে আমাদের কি করতে হবে, ইন্টারেক্টিভ অ্যান্ড ডাইনামিক, মানে হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট, কার্যকরী ওয়েবসাইট করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। তো এই হচ্ছে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের বেসিক কিছু নলেজ, যেটা আমি জানতে পেরেছি, দেন আপনাদেরকে জানিয়েছি। তো এর ভিতরে আর অনেক কিছু আছে, সেগুলো আমরা ধীরে ধীরে সামনে জানার চেষ্টা করব। তারপর হচ্ছে আপনাদেরকেও জানাবো যে আমি কতটুকু জানতে পেরেছি। আজকে সেকেন্ড ভিডিও, এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা HTML নিয়ে কথা বলবো। এই কিছুদিন বা এই কয়দিন আমি কতটুকু HTML এর ব্যাপারে নলেজ গ্যাদার করতে পেরেছি তাই জানানোর চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে জাম্প করি। তো এখানে আমরা একটা স্লাইড দেখতে পারতেছি যে HTML বেসিক ইনফরমেশন। অবশ্যই আপনারা জানেন, আমি প্রথমে বলেছিলাম যে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হচ্ছে HTML নিয়ে কথা বলবো বা কতটুকু জানতে পেরেছি। আমরা প্রথমে কোডে না গিয়ে HTML এর ব্যাপারে বেসিক কিছু নলেজ, যেগুলো আমাদের জানার প্রয়োজন আমি মনে করি, বা বিভিন্ন ডেভেলপাররা বলে, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আমি কি কি জানতে পেরেছি। তো একটা একটা করে স্লাইড ওপেন করব আর সেখানে বোঝার চেষ্টা করবো সাইডগুলোতে কি আছে। তো আমরা প্রথমেই এই স্লাইডটাতে দেখতে পারতেছি যে একটা HTML5 ইমেজ আছে। এই HTML5 ইমেজটা মূলত হচ্ছে HTML এর ভার্সন, লেটেস্ট ভার্সন HTML5। প্রিভিয়াস অনেকগুলো ভার্সন ছিল কিন্তু সেগুলো আর ইউজ হয় না। প্রত্যেক ডেভেলপার HTML5 ভার্সন ইউজ করে। হ্যাঁ, কারণ হচ্ছে কিছু এক্সট্রা ফিচার আছে এই ভার্সনে, লেটেস্ট ভার্সনে, যেগুলো প্রিভিয়াস ভার্সনে নেই। তারপর আছে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে লেখা আছে যে HTML uses tags to structure content, telling the browser how to display it. এটার মানে আমি যতটুকু বুঝতে পারছি হচ্ছে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কন্টেন্টের স্ট্রাকচার দেওয়ার জন্য কিছু HTML ট্যাগ ইউজ করা হয়। আর এই ট্যাগগুলো ইউজ করে ব্রাউজারকে বলে দেওয়া হয় যে এগুলো কিভাবে ডিসপ্লে করাতে হবে। এর জন্যই মূলত এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। মূলত মানে হচ্ছে যে কন্টেন্টগুলোকে মার্কআপ করে দেয় ব্রাউজারের কাছে, যে এটা হচ্ছে আমার এইরকম টাইপের কন্টেন্ট। এ হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন নেক্সট স্লাইডে কি আছে দেখা যাক। নেক্সট স্লাইডে আমরা দেখতে পারতেছি এখানে স্ট্রাকচার নামে একটাই আছে। এখানে কিছু লেখা আছে, দ্য বেসিক স্ট্রাকচার ইজ দ্য স্কেলেটন অফ এভরি HTML পেজ। এটার মানে হচ্ছে আসলে যে একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে প্রত্যেকটা HTML এর কঙ্কালের মতো। লাইক আমাদের দিয়ে আমরা তুলনা করতে পারি যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের শরীরের ভিতরে একটা কঙ্কাল দিয়ে দিয়েছে। যদি কঙ্কালটা না থাকতো তাহলে আমাদের কি হতো? এই কঙ্কালটা না থাকলে হচ্ছে আমরা ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারতাম না, হাঁটা চলা করতে পারতাম না, আমাদের দৈনন্দিন কাজগুলো ঠিকঠাক মতো করতে পারতাম না। সেম HTML এরও একটা বেসিক স্ট্রাকচার আছে। তারপর কি আছে দেখি, যে ইট includes the essential tags needed to create a proper and working web page. এটার মানে আসলে কি? এটার মানে আমি যতদূর বুঝতে পারছি যে হচ্ছে একটা প্রপার এবং ওয়ার্কিং ওয়েবসাইট তৈরি করার জন্য যে এসেনশিয়াল ট্যাগগুলো দরকার সেগুলোই মূলত এই স্ট্রাকচার বহন করে। তো এই পুরোটার মানে কি? এই পুরোটার মানে যদি একটু আমি বোঝার চেষ্টা করি, আমি যতটুকু বুঝতে পারছি এটা মানে হচ্ছে যে আমরা একটু ভালো করে দেখলেই পড়লে এই ব্যাপারটা বুঝতে পারবো যে ওই যে HTML পেজের যে প্রত্যেকটা HTML পেজের যে একটা বেসিক স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা কি করে? এই স্ট্রাকচারটা হচ্ছে একটা প্রপার এন্ড ওয়ার্কিং ওয়েব পেজ তৈরি করার জন্য যে ট্যাগগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে বহন করে। মানে সবগুলো ট্যাগ হচ্ছে এই স্ট্রাকচারের ভিতরে থাকে। এটা হচ্ছে মূলত স্ট্রাকচার, HTML স্ট্রাকচার। এটাকে বয়লার প্লেটও বলে। যখন হচ্ছে আমরা কোড করব তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। তো এখন আমরা আপাতত নেক্সট স্লাইডে যাব, দেখবো ওখানে কি আছে। তো নেক্সট স্লাইড আছে ট্যাগস। এই ট্যাগসটা কি আসলে? আগে দেখি এখানে কি লেখা আছে। An HTML tag is a code word that tells the browser how to display something on a web page. এটার মানে আসলে কি? এটার মানে আমি যতদূর বুঝতে পারতেছি যে HTML ট্যাগ হচ্ছে কিছু কোড ওয়ার্ড, যেটা ব্রাউজারকে বলে দেয় এটা
কোনো কিছু কিভাবে ডিসপ্লে করাতে হবে। যখন আমরা কোনো কিছু আমাদের ব্রাউজারে ডিসপ্লে করাবো মানে শো করাবো, লাইক হচ্ছে ব্রাউজারে ইমেজ থাকে, তারপর হচ্ছে কিছু হেডিং থাকে, আর কিছু লেখা থাকে, এই লাইক এরকম যে কন্টেন্ট গুলো আছে একটা কন্টেন্ট, এগুলো আমরা HTML ট্যাগ ইউজ করে ব্রাউজারকে বলে দেবো যে এটা হচ্ছে আমার ইমেজ, এটাকে তুমি ইমেজ হিসেবে শো করাও। এটা হচ্ছে আমার হেডিং, এটাকে তুমি হেডিং হিসেবে শো করাও। এটা হচ্ছে বাটন, এটাকে তুমি বাটন হিসেবে শো করাও। লাইক এরকম এরকম কিছু ট্যাগ এই আলাদা আলাদা কন্টেন্টের জন্য, ওই যে ইমেজ, বাটন, হেডিং, লাইক আমাদের আমাদের একটা ওয়েবসাইটে যা যা থাকে এই সবগুলোর জন্য কিছু আলাদা আলাদা HTML ট্যাগ আছে। সেগুলোই মূলত ইউজ করে আমরা ব্রাউজারকে বলে দিব এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। দেন এখানে একটা কোড স্ট্রাকচার আছে। তো প্রত্যেকটা HTML এর একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে। ওপেনিং ট্যাগ মানে হচ্ছে যে প্রথমে ওপেনিং ট্যাগ লিখে, তারপর হচ্ছে মাঝখানে কন্টেন্ট লিখে, দেন হচ্ছে ক্লোজিং ট্যাগ লিখতে হয়। মানে ক্লোজিং ট্যাগ দিয়ে বোঝানো হয় যে এই কন্টেন্টটা এখানে শেষ। না, কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ক্লোজিং ট্যাগ নেই, তো ওগুলো আমরা যখন কোড করবো তখন বোঝার চেষ্টা করবো। এটা হচ্ছে ট্যাগ। তারপর তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস। তো এখানে কি লেখা আছে দেখি। অ্যান অ্যাট্রিবিউটস gives extra information about an HTML tag. এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে যে একটা অ্যাট্রিবিউটস কিছু এক্সট্রা ইনফরমেশন গিভ করে, মানে আমাদের দেয় কি সম্পর্কে, একটা HTML ট্যাগ সম্পর্কে। এই যে আমরা একটা HTML ট্যাগ নিব, সেই ট্যাগের ভিতরে তারপর কি আছে দেখি। ইট অলওয়েজ গোজ ইনসাইড দ্য ওপেনিং ট্যাগ, মানে হচ্ছে এটা সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে হবে, ইনসাইড হবে। তো এটার মানে আসলে কি, পুরাটার মানে যদি আমি বলি তাহলে ব্যাপারটা হবে এরকম যে আমরা কিছু অ্যাট্রিবিউটস ইউজ করব যেগুলো হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগের ভিতরে থাকবে। সেই অ্যাট্রিবিউটসগুলো আমরা কি জন্য ইউজ করব? সেগুলো হচ্ছে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশনের জন্য ইউজ করব আমাদের প্রয়োজন অনুযায়ী। আহ, সেগুলো এক এক টাইপের আমাদের ইনফরমেশন হতে পারে। লাইক ওয়েট হতে পারে, হাইট হতে পারে। আহ, আমরা যখন সামনে এগোবো তখন বুঝতে পারবো। আপাতত এটুকু জেনে রাখি যে আমরা কিছু অ্যাট্রিবিউটস ইউজ করব ওপেনিং ট্যাগের ভিতরে কিছু এক্সট্রা ইনফরমেশনের জন্য। সেটা কিভাবে লিখতে হয়, এখানে একটু লেখা লেখা আছে কোড স্ট্রাকচার। যে প্রথমে আমরা ওপেনিং ট্যাগ লিখবো, দেন ওপেনিং ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট লিখবো প্রথমে, তারপরে ইকুয়াল সাইন, দেন ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে আমরা কোন ইনফরমেশনটা চাই সেটা লিখবো। তো এরকম এই হচ্ছে। দেন দেখি তারপর কি। থ্যাংক ইউ, মানে আর কিছু নেই। তো এই হচ্ছে মূলত আমি যতটুকু জানতে পেরেছি HTML সম্পর্কে, একটা বেসিক নলেজ, বেসিক আইডিয়া। তো এটুকু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো এর ভিতরে আরো অনেক কিছু আছে থাকতে পারে যেগুলো আমি এখন হয়তো জানতে পারি নাই। আর অবশ্যই আপনারা যদি জানতে পারেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি সবসময় চাইবো যে আপনারা আমাকে সাপোর্ট করেন, আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেন, বা কিছু আরো ইউনিক কিছু ইনফরমেশন, আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আপনারা আমাকে প্রোভাইড করেন যেগুলো আমি জানি না, বা যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট, আমার কাজকে আরো সহজ করে দেবে। তো এই হচ্ছে একটা বেসিক HTML সম্পর্কে ইনফরমেশন। তো এখন আমরা উম, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এখন আমি কোড হিসাবে আমি কি কি কোড এই পর্যন্ত গ্যাদার করতে পেরেছি, বা আমি কোন কোন কোডগুলো মানে কোন কোন ট্যাগগুলো আমি শিখতে পেরেছি। তো এটা এখন দেখাবো। তো এর জন্য আমরা কি করব, এর জন্য হচ্ছে আমাদের একটা কোড এডিটর লাগবে। দেন আমি একটা কোড এডিটর ডাউনলোড করেছি, সেটা হচ্ছে VS কোড, মানে ভিজুয়াল কোড স্টুডিও, যেটা বর্তমানে অনেক পপুলার, সব ডেভেলপাররা প্রায় ইউজ করে। তো সেটা আমি ইউজ করব। তো চলেন দেখি আমি HTML ট্যাগগুলোর ব্যাপারে কতটুকু আইডিয়া করতে পেরেছি, আপনারাও দেখেন আমার সাথে। লেটস গো। তো ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, এটা আসলে আমি আপনাদেরকে এখন দেখাবো না। কারণ হচ্ছে আমি কোনো টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি না। আমি শুধু আমার প্রগ্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কতটুকু শিখতে পেরেছি, বা কতটুকু আমি ইনফরমেশন নিতে পেরেছি, কতটুকু গ্রোথ করতে পেরেছি, আগাতে পারলাম, এটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যার কারণে ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, এটা আপনাদেরকে দেখালাম না।
তো এখন আমি কি করব, এখন হচ্ছে আমি কিছু কোড লিখবো, HTML কোড লিখবো, যে আমি কি কোডগুলো শিখতে পারলাম এগুলো আপনাদের দেখানোর জন্য। এর জন্য আমাকে কি করতে হবে, প্রথম হচ্ছে একটা ফাইল নিতে হবে, একটা ব্ল্যাঙ্ক ফাইল। চলো এটা আমরা ফাইল নেই, ফাইল, নিউ ফাইল, যে কোনো জায়গায় আমরা ফাইল নিতে পারি, লাইক হচ্ছে ডেস্কটপ, তারপর হচ্ছে আমাদের ইয়া যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আমরা যে কোনো একটা ফাইল নিতে পারি। ধরেন আমরা এই ডেস্কটপে নিলাম, এখানে লিখলাম যে HTML, লাইক HTML দিয়ে লিখলাম, এন্টার করলাম। তো এই ফাইলটা আমি এখন বিএস কোড দিয়ে ওপেন করবো। সেটা হচ্ছে আমার সিলেক্ট করে রাইট ক্লিক করলে পরে ওপেন উইথ কোড এই লেখাটা আসবে। এটা হচ্ছে যখন আমরা বিএস কোড ওপেন করব তখন এই লেখাটা আসবে, এই ওপেন উইথ কোড এই লেখাটা আসবে। তো এখানে আমরা ক্লিক করি তাহলে এই ফাইলটা বিএস কোডটা ওপেন হয়ে যাবে। এই ফাইলটা ওপেন হয়ে গেছে। যখন আমরা ওপেন করব তখন এরকম একটা ব্ল্যাঙ্ক ফাইল দেখাবে, যেমন ওয়েলকাম লেখা থাকবে, নিউ ফোল্ডার। তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে প্রথমে এই যে HTML এর পাশে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমরা হচ্ছে আমাদের HTML ফাইলটা লিখব। এর জন্য কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের নাম দিতে হবে। ফাইলের নাম যে কোনো কিছু হতে পারে, লাইক আপনার যা মন চায় আপনার নাম দিয়ে দিতে পারেন, বা যে কোনো কিছু নাম দিয়ে দিতে পারেন। ধরেন আমি ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স ডট। তো যে কোনো নাম হতে পারে, কিন্তু একটা যে কোন ফাইলটির নেম যে কোনো কিছু হতে পারে, কিন্তু এর এক্সটেনশন যেটা আছে, ফাইল এক্সটেনশন নেম, সেটা হচ্ছে HTML এর জন্য একটা একটা ফিক্সড নেম আছে, সেটা আমাদের দিতে হবে। সেটা কি, আমরা যে নামই আমরা যেই নামই দেই সেই নামের পরে ডট দিয়ে HTML দিতে হবে, HTML। তো এই HTML হচ্ছে HTML ফাইলের এক্সটেনশন। প্রত্যেকটা প্রত্যেকটা ফাইলেরই একটা এক্সটেনশন থাকে। লাইক হচ্ছে আমরা যখন আমরা বিভিন্ন ইমেজ দেখি, ইমেজের পরে ডট জেপিজি, ডট পিএনজি বা ডট পিডিএফ, এগুলো হচ্ছে একটা এক্সটেনশন। লাইক হচ্ছে আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, তাহলে হচ্ছে জাভা স্ক্রিপ্ট লিখতে গেলে আমাদের নেমের পরে ডট দিয়ে জিএস লিখতে হয়। জিএস মানে জাভা স্ক্রিপ্ট। যখন জিএস লিখবো তখন কম্পিউটার বুঝতে পারবে যে এটা জাভাস্ক্রিপ্টের ফাইল। আবার হচ্ছে পাইথনের লিখতে গেলে ডট নেমের পরে ডট পিওয়াই, পিওয়াই হচ্ছে পাইথনের হচ্ছে এক্সটেনশন। এই পিওয়াই থাকলে পরে ব্রাউজার বুঝতে পারবে যে এটা হচ্ছে পাইথনের ফাইল, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাইল। এটার ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে পাইথন প্রোগ্রামিং। সেম ভাবে HTML লিখতে গেলে পরে আমাদের নেমের পরে ডট দিয়ে এক্সটেনশন হিসেবে HTML লিখতে হয়। এটা লিখলে পরে ব্রাউজার বুঝতে পারে যে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা HTML ফাইল। তো এখানে আমি এর জন্য ইন্ডেক্স ডট HTML দিলাম, যেহেতু আমি HTML ফাইল লিখবো, HTML কোড লিখবো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্ডেক্স লিখলাম, এই ইন্ডেক্সের একটা বিশেষত্ব আছে। সেটা কি, আমরা জানি যে প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা হোম পেজ আছে। যখন আমরা কোনো ওয়েবসাইটে ডোমেন লিখে আমরা অনলাইনে যাই, সার্চ করি, বা সেই ডোমেনে ক্লিক করে ওয়েবসাইটে যাই, আমাদের প্রথমে কি করে, ওয়েবসাইটের হচ্ছে একটা যে কমন পেজ, মানে কমন পেজের ভিতরে আমাদের নিয়ে যায়, সেটা হচ্ছে হোম পেজ। ইন্ডেক্স ডট HTML, এই যে আমি ইন্ডেক্স লিখলাম, এই ইন্ডেক্সটা হচ্ছে হোম পেজ। হোম পেজের জন্য আমরা হোম ডট ডট HTML লিখলে হবে না, বা হোম পেজ ডট HTML লিখলেও সেটা ব্রাউজার বুঝবে না। ব্রাউজারকে আমাদের বুঝিয়ে দিতে হয় এটা হচ্ছে আমার হোম পেজ। যখন কেউ হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসবে, তখন তুমি এই পেজটাতে তাকে ল্যান্ড করাবা। ব্রাউজার কিভাবে বুঝে এটা হচ্ছে আমার হোম পেজ, ব্রাউজার বুঝে হচ্ছে এই ইন্ডেক্স লেখাটা দেখে। যখন কোনো আমাদের ফাইল নেম থেকে ইন্ডেক্স ডট HTML, তখন ব্রাউজার অটোমেটিকলি বোঝা যায় যে এটা হচ্ছে হোম পেজ। তাই যখন কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে ঢুকবে তখন হচ্ছে ব্রাউজার যে আমাদের ইন্ডেক্স ডট HTML ভিতরে যে ফাইলগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, সেগুলোই সেই ইউজারের কাছে শো করবে। এর জন্য আমরা ইন্ডেক্স ডট HTML নিলাম। তো বিএস কোডে লেখার জন্য আমাদের কিছু এক্সট্রা ফিচার আমরা পাবো। কিছু হচ্ছে আমরা শর্টকাট কিওয়ার্ড ইউজ করতে পারবো। যেমন হচ্ছে আমরা বলেছিলাম কি, একটা HTML এর কোড লিখতে গেলে একটা HTML এর স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে HTML কঙ্কাল স্বরূপ। সেই কঙ্কালের ভিতরে হচ্ছে যত প্রকার আমাদের ইনফরমেশন বা যত প্রকার কোড লেখার দরকার, যত প্রকার হচ্ছে আমাদের কন্টেন্ট লেখা দরকার, সবগুলো সেই স্ট্রাকচারের ভিতরে। এখন আমাদের কি লাগবে, একটা হচ্ছে HTML স্ট্রাকচার। সেটা আমরা কিভাবে আনবো, সেটা আনার জন্য বিএস কোডে একটা শর্টকাট হচ্ছে আমরা
+1 চাপলে পরে আমরা যেটাকে আশ্চর্যবোধক চিহ্ন বলি, এক্সক্লেমেটরি সাইন, সে সাইনটা আসবে। এটা কোডিং এর ভাষায় এটাকে লজিক্যাল নট বা লজিক্যাল নট অপারেটর বলে। যখন আমরা এখন আমরা তো কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাইতে পারিনি, যখন যাব তখন হচ্ছে আমরা এগুলো ধীরে ধীরে শিখতে পারবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা এইটুকু বুঝে রাখি যে আমাদের HTML এর স্ট্রাকচার আনার জন্য বিএস কোডে আমরা হচ্ছে Shift+1 চাপলে এই এক্সক্লেমেটরি সাইনটা আসবে। এই সাইনটা আসলে পরে আমাদের ট্যাব বাটন চাপতে হবে, কিবোর্ডে ট্যাব বাটন চাপলে কি হবে দেখি। ট্যাব বাটন ক্লিক করলাম, এই যে কিছু লেখা চলে আসলো। এগুলো হচ্ছে আমাদের লিখতে হয়নি। আমরা যখন Shift+1 কমেন্ট চাপে এক্সক্লেমেটরি সাইনটা আসার পর ট্যাব চাপলাম বা ট্যাব ক্লিক করলাম, তখন অটোমেটিকলি এই যে কিছু লেখা এসে পড়লো। এই লেখাগুলো কি? এই লেখাগুলি হচ্ছে HTML এর স্ট্রাকচার বা বয়লার প্লেট। এই স্ট্রাকচারের ভিতরে আমাদের যত প্রকার ইনফরমেশন থাকবে ওয়েবসাইটের, যত প্রকার কোড থাকবে সব হচ্ছে এই স্ট্রাকচারের ভিতরে লিখবো। এই স্ট্রাকচারের বাইরে লিখলে পরে সেগুলো হচ্ছে আমাদের কোনো কাজে আসবে না। সেগুলো হচ্ছে আমাদের ইরর থ্রো করবে। এখন হচ্ছে আমি এই বয়লার প্লেট ব্যাপারে যতটুকু জানতে পেরেছি সেটুকুই আপনাদের জানানোর চেষ্টা করবো। এর ভিতরে অনেক ভুল থাকতে পারে, অনেক মিস্টেক বা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, সেগুলো অবশ্যই আপনারা দেখলে পরে আমাকে ধরিয়ে দেবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা প্রথমে দেখতে পারবো প্রথম লাইনে হচ্ছে ডক টাইপ HTML, এক্সক্লেমেটরি ডক টাইপ HTML। এটা আসলে কি? এই লেখাটার মানে কি? এই লেখাটার মানে হচ্ছে যে আমরা ডক টাইপ HTML, এটা হচ্ছে আমরা HTML ভার্সন 5 ইউজ করতেছি। প্রথমে ভিডিও বলেছিলাম যে আমরা যে এখন বর্তমানে যে HTML ভার্সনটা ইউজ করে সবাই, সব ডেভেলপাররা, সেটা হচ্ছে HTML5 ভার্সন। তো এটাকে আমাদের ব্রাউজারকে বোঝাতে হয় যে আমি HTML5 ভার্সনটা ইউজ করছি। সেটা কিভাবে বোঝাতে হবে? সেটা বোঝানোর জন্য এই ডক টাইপ HTML লিখতে হবে। এটা লিখলে পরে ব্রাউজার বুঝতে পারবে যে এই যে HTML এর যে ফাইলটা আছে এটা হচ্ছে HTML এর লেটেস্ট ভার্সনের ফাইল, HTML5 এর ফাইল। তো এর জন্য আমরা ডক টাইপ লিখব। তারপর হচ্ছে HTML ল্যাং ইংলিশ, মানে হচ্ছে এটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের হবে। লাইক হচ্ছে আমাদের অনেক ওয়েবসাইট থেকে যেগুলো আমাদের ইংলিশের পাশাপাশি বাংলার জন্য আলাদা থাকে, আবার হিন্দির জন্য আলাদা থাকে, প্রত্যেক ভাষাভাষীর মানে দ্বিতীয় বা একাধিক ভাষা থাকে। তখন সেখানে আমরা এখানে লিখতে হবে। যেমন ইংলিশ, আমরা ইংলিশ শুরু করবো, বাংলা তো লিখতে হবে, এটা আমাদের ওয়েবসাইটের একটা বাংলা ভাষণ থাকবে। দেন আমরা এখানে বিএন লিখে দেবো, ডাবল কোটেশনের ভিতরে বিএন, বিএন, লাইক এরকম। তো বোঝা যাবে যে এটা ইংলিশও হবে, বাংলাও হবে, এরকম। তো হ্যাট, তারপর আছে হ্যাট। হ্যাটটা আসলে কি? এই হ্যাটটা হচ্ছে এই যে হ্যাডের হচ্ছে আমরা কি জানতে পেরেছি যে HTML ট্যাগের একটা ওপেনিং ট্যাগ থাকে, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে। তো এই দেখেন এখানেও আছে এই যে HTML, এই যে লেখাটা, এটা হচ্ছে HTML এর ওপেনিং ট্যাগ। দেন এটার ক্লোজিং ট্যাগ হচ্ছে কোথায়? এই যে সবার লাস্ট যে লেখাটা HTML, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এটা, ক্লোজিং ট্যাগ হচ্ছে এটা। এই ওপেনিং ট্যাগ HTML আর ওপেনিং, তারপর HTML ক্লোজিং, এই পুরোটা হচ্ছে স্ট্রাকচার। যার লেখার দরকার সব আমাদের এটার ভিতরে লিখতে হবে। লাইক আমরা যদি এটার নিচে কোনো কিছু লিখি তাহলে সেটা হচ্ছে কাউন্ট হবে না। সেটা হচ্ছে কি করবে? সেটা হচ্ছে আমাদের এরর থ্রো করবে। তো এর জন্য আমাদের যা কিছু লেখার সব এই ট্যাগের ভিতরে লিখতে হবে। তো হেড মানে কি? তারপরে HTML পর কি আছে? হেড। হেডের হচ্ছে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, দেন এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমি একটু জুম করে দেখাই, দেখেন হেড, এটা সরিয়ে নেই, এই যে হেড, এই যে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। হেডের ভিতরে আমরা কি করব? এই হেডের ভিতরে হচ্ছে আমাদের যত প্রকার লিঙ্ক থাকবে সেই লিঙ্কগুলো হেডের ভিতরে আমরা হেডের ভিতরে রাখবো। লাইক হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে কি করবো, ফ্রন্ট ফ্যামিলির জন্য আমাদের কি বলে বিভিন্ন ফ্রন্ট থেকে, যেমন গুগল ফ্রন্ট বা এরকম ফ্রন্ট থেকে আমরা লিঙ্ক করব, সেগুলোর লিঙ্কগুলো আমরা এখানে পেস্ট করব। লাইক হচ্ছে আমরা স্টাইল করার জন্য CSS ইউজ করেছি, CSS এর লিঙ্কটাও আমরা CSS আলাদা ফাইলে যদি আমরা CSS কোড লিখি সেক্ষেত্রে আমাদের CSS এর লিঙ্ক করতে হবে, সেই লিঙ্কটাও আমরা এটার ভিতরে করব। লাইক হচ্ছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আইকন থাকতে পারে, যেমন
স্টার, তারপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে এরকম লাইক যে কোনো আইকন আমরা বাইরে থেকে ইনপুট করতে পারি। সেই আইকনগুলো ইনপুট করার জন্য সেই প্রত্যেকটা যেমন হচ্ছে ফন্ট সামথিং আমরা আইকন ইনপুট করতে পারি, গুগল আইকন থেকে ইনপুট করতে পারি। লাইক এরকম যে আমরা ইনপুট করব, এর জন্য হচ্ছে আমাদের সেই সাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে থাকতে হবে। সেই লিঙ্কগুলো আমরা কোথায় পেস্ট করব, সেগুলো হচ্ছে আমরা এই হেডের ভিতরে পেস্ট করব। আচ্ছা হ্যাঁ, তো দেন কি আছে, দেন হচ্ছে বডি। এই বডি হচ্ছে বডির ওপেনিং ট্যাগ, দেন হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই বডিটা আসলে কি জন্য, এই বডির ভিতরে বা আমরা কি লিখবো। এই যে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে ঢুকলে আমাদের সামনে যে প্রথমে মেনু আসে লাইক হেডার, তারপরে ইমেজ, তারপরে যে কন্টেন্টগুলো আমরা যা দেখি ওয়েবসাইটের ভিতরে, আমরা যা দেখি মানে আমরা সব হচ্ছে এই বডির ভিতরে থাকে। মানে হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে যা কিছু শো করাতে চাই, মানে যা কিছু দেখাতে চাই, ডিসপ্লে করাতে চাই, সবকিছু হচ্ছে আমরা এই বডির ভিতরে লিখবো। হেডের ভিতরে লিখলে পরে সেগুলো ডিসপ্লে হবে না, সেগুলো শো হবে না ওরকম। কিন্তু শো করাতে হলে আমাদের এই বডির ভিতরে লিখতে হবে সব কন্টেন্ট। তো এই হচ্ছে মোটামুটি এই HTML স্ট্রাকচারের বেসিক কিছু আইডিয়া, যতটুকু আইডিয়া আমি জানতে পেরেছি বা আমি বুঝতে পেরেছি সেগুলোর ভিতর থেকেই আপনাদের জানানোর চেষ্টা করছি। তো আর অনেক কিছু মিসিং থাকতে পারে, থাকবে, অবশ্যই থাকবে। অবশ্যই আপনারা যদি ধরতে পারেন বা আপনারা যদি জানতে পারেন আমাকে অবশ্যই জানাবেন। এতে হবে কি, এতে হচ্ছে আমার হেল্প হবে। আমি নতুন নতুন কিছু আপনাদের থেকে জানতে পারবো, আমি আরো ইন্সপায়ার হবো, আমি হচ্ছে আরো মোটিভেট পাবো আপনাদের থেকে। আপনাদের থেকে এটুকুই আমি চাই। আর আপনারা দেখেন যে আমি কত দূর আগাতে পারি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এখন হচ্ছে এই হচ্ছে মোটামুটি বয়লার প্লেট বা স্ট্রাকচারের ব্যাপারে বেসিক নলেজ যতটুকু আমি জানতে পেরেছি তার ভিতর থেকে আপনাদের জানানোর চেষ্টা করেছি। তো এখন হচ্ছে আমরা কোড লিখবো। চলেন কোড লেখার জন্য, তো আমাদের একটা কোড লিখলেই তো হবে না, সেই কোডগুলো আমাদের হচ্ছে দেখতে হবে সরাসরি। আমাদের একটা কোড লেখার পর সেটার আউটপুট দেখতে হবে যে আমরা কোড লিখলাম সেটা আসলে আমরা ব্রাউজারে শো করাতে পেরেছি কিনা বা সেটা কিভাবে শো হয়েছে। এর জন্য আমাদের আউটপুট দেখতে হবে। আউটপুট দেখার জন্য কি করতে হবে, এই আউটপুট দেখার জন্য আমাদের হচ্ছে এখানে আউটপুট এইভাবে দেখতে পারবো না। এর জন্য আমাদের একটা লাইভ সার্ভার টুলস আমাদের ইনস্টল করতে হবে। সেটা কোথায়, সেটা হচ্ছে এই ভিজুয়াল কোড স্টুডিওতে। এখানে অনেকগুলো হচ্ছে দেখুন, এই ভিজুয়াল কোড স্টুডিওতে সেটা কি হবে। তো আমরা যদি এই পাশে আসি, এক্সটেনশন, তো এখানে হচ্ছে এই সব হচ্ছে একটা টুলস। ধরেন আমাদের কি টুলস লাগবে, আমরা লাইভ দেখার জন্য আমাদের কি টুলস লাগবে, সেটা হচ্ছে লাইভ সার্ভার। আমরা লাইভ সার্ভারের মাধ্যমে হচ্ছে আমরা যে কোডগুলো লিখবো সেগুলোর আউটপুট তাৎক্ষণিকভাবে দেখবো। এর জন্য আমাদের লাইভ সার্ভার ইনস্টল করতে হবে। সেটা কোথায়, এইভাবে এখানে আমরা লিখবো হচ্ছে লাইভ সার্ভার, SERVR সার্ভার। লাইভ সার্ভার লিখলে পরে এই যে প্রথম যে আইকনটা, প্রথম যে টুলসটা, এই লাইভ সার্ভার, এটা আমাদের ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার জন্য এটাতে আমাদের ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে হচ্ছে আমি ইনস্টল করে রেখেছি, এর জন্য এখানে আনইনস্টল দেখাচ্ছে, আপনাদের ইনস্টল লেখা থাকবে। তো ইনস্টল হয়ে গেলে আমাদের অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। তো এটা সেট আপ হওয়ার পর আমাদের কি আর কোনো কাজ নেই, এটা সেট আপ করে ফেললে, ইনস্টল হয়ে গেলেই আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তো আমাদের এখন কি কাজ হচ্ছে, ধরেন আউটপুট দেখা। এর জন্য কি লিখতে হবে, কি করতে হবে, লাইক আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখন একটা কোড লিখবো। সেটা কি, সেটা হচ্ছে আমি একটা H1 কোড লিখবো, জুম করে দিই। সেটা হচ্ছে একটা H1 কোড লিখবো, H1 হ্যালো ওয়ার্ল্ড। এই যে আমি H1 কোড লিখলাম, এটা হচ্ছে এখন আমার কি করতে হবে, আমার দেখতে হবে যে আমি যে কোডটা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এটা আমার ব্রাউজারে শো করছে কিনা বা ব্রাউজারে দেখতে পারবো কিনা। তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের এই যে আমরা যে ফাইলটা নিয়েছি index.html, এটার উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে পরে এই যে দ্বিতীয় নাম্বার ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার এই যে অপশনটা আসলো, এটা মূলত এই যে আমরা লাইভ সার্ভার ইনস্টল করেছি এর জন্য আসছে, না হলে পরে আসতো না। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পরে আমাদের একটা ব্রাউজার ওপেন হবে, ডিফল্ট ব্রাউজার। সেটা আপনার আপনি চাইলে পরে আপনি বিএস করে আপনার যে কোনো পছন্দের ব্রাউজার কানেক্ট করতে পারেন। তো এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড,
এই যে হেলো ওয়ার্ল্ড আমার ফায়ারবক্সে কানেক্ট করা আছে, ফায়ারবক্স আসলো। এই যে আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে এখানে এইচ1 বডির ভিতরে কি করছি, এইচ1 ট্যাগ নিচ্ছি, সেখানে লিখছি হেলো ওয়ার্ল্ড, আর সেটা কি করছে আমার ব্রাউজারে শো করছি যে হেলো ওয়ার্ল্ড। এই এই হচ্ছে লাইভ সার্ভার। এই যে আমাদের আউটপুট দেখার জন্য লাইভ সার্ভার লাগবে। তো এখন আপনাদের একটা স্পেশাল জিনিস দেখায়, যেটা আমি শিখতে পেরেছি। তো আমরা যখন কোনো ব্রাউজারে যাই তাহলে পর আমরা কি করি, এই যে উপরে ট্যাব থাকে, ট্যাব, এই যে ট্যাব, এখানে একটা ট্যাব নিলাম, এখানে ট্যাব নিলাম, এই যে নিউ ট্যাব, ডকুমেন্ট। তো এখানে হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি তখন সেই ওয়েবসাইটের কিছু টাইটেলের মতো লেখা থাকে, সেই লাইক হচ্ছে আমরা ভিএস কোডে চাই, ভিএস কোড, এই যে ভিএস কোড, লাইক আমরা এটাতে চাই ভিএস কোড। এই যে দেখেন এখানে এই যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, এই যে ট্যাবের ভিতরে যে লেখা আছে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, লাইক এটা যদি আমি একটু জুম করি, জুম হবে না, সরি, এই যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, এই যে টাইটেলটা, এটা আসলে কিভাবে নিয়ে আসছে। তো এটা নিয়ে আসার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমাদের হেডের ভিতরে টাইটেল লেখা, এই যে টাইটেল, এই যে টাইটেলটা, এই যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, দেন এটার ভিতরে হচ্ছে ডকুমেন্ট লেখা। দেখেন আমরা যদি খেয়াল করি যে আমরা যে সরি রিলোড দেই, আমরা যদি খেয়াল করি তাহলে এই যে দেখেন আমাদের এই ট্যাবের এখানে ডকুমেন্ট লেখা আছে। এই যে ডকুমেন্ট, এখানে ডকুমেন্ট কেন আসলো, এখানে তো অন্য কিছু আসতে পারতো, লাইক হচ্ছে আমরা যে index.html ফাইল নেম লিখলাম, এই নেমটাও তো এখানে আসতে পারতো, সেটা কেন আসলো না, এখানে ডকুমেন্টই কেন আসলো। এর কারণ হচ্ছে এই যে আমরা যখন কোডে খেয়াল করি একটু তাহলে দেখতে পারবো হচ্ছে এই যে টাইটেলের ভিতরে ডকুমেন্ট লেখা আছে। এখন আমরা যে টাইটেলের ভিতরে যদি আমরা লিখে দিই হচ্ছে মাই ফার্স্ট HTML কোড, তাহলে কি হয়, দেখেন আমরা কি করলাম, এই টাইটেলের ভিতরে হচ্ছে মাই ফার্স্ট HTML কোড লিখে দিলাম। তখন আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি কি হয়, এই যে দেখেন এই ট্যাবে কি হচ্ছে যে মাই ফার্স্ট HTML কোড, আগে কি ছিল ডকুমেন্ট, এখন সেটা ডকুমেন্ট না হয়ে কি হয়েছে যে মাই ফার্স্ট HTML কোড, এই যে টাইটেল। এখন কত সুন্দর লাগতেছে না, প্রত্যেকটা ব্রাউজারের তো প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরেই তো ঢুকলে পরে আমরা এখানে কিছু টাইটেল দেখি, আমরা বুঝতে পারি যে আমরা এখানে এই ওয়েবসাইটের ভিতরে আছি। তো আমাদেরও এখন হচ্ছে আমরা যে প্রথম HTML কোড লিখতেছি সেটা এখানে শো করতেছে যে মাই ফার্স্ট HTML কোড। এই যে টাইটেলটা, ট্যাব বারে টাইটেল, সেটা আমরা কিভাবে নিয়ে আসবো, সেটা নিয়ে আসবো হচ্ছে এই যে হেডের ভিতরে যে টাইটেল ট্যাগটা আছে এই ট্যাগের ভিতরে আমরা যা লিখবো তাই হচ্ছে টাইটেল হিসেবে শো করবে, টাইটেল। তো এই গেল হচ্ছে টাইটেলের ব্যাপারটা, মানে ট্যাব বারে টাইটেলের ব্যাপারটা। তো এখন কি করব, এখন হচ্ছে আমরা এখানে HTML এর কিছু কোড লিখবো ট্যাগের সাহায্যে, যেগুলো হচ্ছে আমরা ব্রাউজারে শো করাতে চাই। তো এর জন্য আমাদের একটা ওয়েবসাইটের ভিতরে কিরকম কিরকম কন্টেন্ট থাকে এগুলো আমাদের বুঝতে হবে। আপনারা খুব ভালো করে বুঝেন, আমার থেকে ভালো বুঝেন। একটা ওয়েবসাইটের ভিতরে কি কি থাকে, একটা ওয়েবসাইটের ভিতরে অনেক কিছু থাকতে পারে, লাইক হচ্ছে একটা টাইটেল থাকতে পারে, টাইটেলকে হেডিং বলে HTML এর ভাষায়, লাইক হচ্ছে ইমেজ থাকতে পারে, লাইক হচ্ছে বাটন থাকতে পারে, লাইক হচ্ছে বিভিন্ন ফর্ম থাকতে পারে, যেমন হচ্ছে আমরা লগ ইন করি লগ ইন ফর্ম, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, এরকম লাইক হচ্ছে টেবিল থাকতে পারে। তো এই যে এক একটা কন্টেন্ট ব্রাউজারে আমরা দেখি সেগুলো কিভাবে আসলে লিখতে হয়। তো আমরা যদি ইমেজ শো করাতে চাই তাহলে ইমেজের জন্য HTML এ একটা আলাদা ট্যাগ আছে, সেই ট্যাগ ইউজ করতে হবে। আমরা যদি ইমেজের জায়গায় ওই যে টাইটেল লেখার জন্য যে ট্যাগ ইউজ করে সেটা ইউজ করি তাহলে কিন্তু হবে না, ইমেজটা আসবে না, আমরা ইমেজটা দেখাতে পারবো না। আবার আমরা টাইটেল যা লিখবো সেটা যদি আমরা ইমেজের জন্য যে কোড নিতে হয় সেই কোডের ভিতরে লিখি তাহলে কিন্তু হবে না। আমাদের কি করতে হবে, প্রপার কোড নিতে হবে। যদি আমরা টাইটেল লিখতে চাই, যেটা হেডিং বলে,
হেডিং লিখতে চাই তাহলে আমাদের হেডিং ট্যাগ নিতে হবে। হেডিং এর জন্য HTML আলাদা কোড আছে, কোড ওয়ার্ড আছে। যদি আমরা ফ্রম লিখতে চাই তাহলে ফ্রম ট্যাগ নিতে হবে। ফ্রম এর জন্য HTML আলাদা ট্যাগ আছে, ট্যাগ কোড ওয়ার্ড আছে। যদি আমরা ইমেজ নিতে চাই, ইমেজের জন্য HTML আলাদা কোড ওয়ার্ড আছে, ট্যাগ আছে। যদি আমরা বাটন নিতে চাই তাহলে বাটনের জন্য HTML আলাদা বাটন ট্যাগ আছে, কোড আছে, কোড ওয়ার্ড। তো এরকম আমাদের স্পেসিফিক কোড ওয়ার্ড বা ট্যাগ আমাদের নিতে হবে স্পেসিফিক কাজের জন্য। এই হচ্ছে ট্যাগের মোটামুটি একটা বেসিক ধারণা আমার নলেজ থেকে আপনাদের বললাম। আপনারা বুঝতে পারতেছেন যে আমি মোটামুটি কত দূর আগাতে পারতেছি বা আমি কতটুকু বুঝতে পারতেছি না, সেটা আপনারা বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন। তো এখন কি করব? আমাদের প্রথমে দেখবো আমরা কিভাবে টাইটেল লিখব। আমরা একটা ওয়েবসাইটের ভিতরে দেখি আমরা কিছু একটা টাইটেল থেকে সব থেকে বড়, তারপর হচ্ছে আরেকটা টাইটেল থেকে ছোট, একটু ছোট। ধরেন আমরা যে ভিজুয়াল কোড স্টুডিওতে গেছি সেখানে দেখি, সেখানে হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিও বিএস, এই লাইক আমরা এখানে যাই, এই যে দেখেন এই যে এটা হচ্ছে একটা টাইটেল, এই টাইটেলটা বড়, অনেক বড়। তারপর এটা হচ্ছে আরেকটা টাইটেল, এই টাইটেল একটু ছোট। দেখো আমরা যদি মেইন ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পারবো এই যে এই টাইটেলটা সব থেকে বড়। এই যে এগুলো হচ্ছে এক একটা টাইটেল, এক একটা স্লাইডের টাইটেল। এই টাইটেল গুলা একটু ছোট, এই যে ছোট বড় এরকম, এই যে একটা টাইটেল। এগুলো আসলে কিভাবে হয়? তো HTML এ টাইটেল লেখার জন্য হচ্ছে 6টা কোড ওয়ার্ড আছে। সেগুলো কি? এই টাইটেল লেখার জন্য আমাদের কি করতে হবে? এইচ ট্যাগ নিতে হবে। সেটা কিরকম? ধরেন আমরা হচ্ছে যদি এইচ লিখি, সাপোজ এখানে এইচ লিখে ট্যাব চাপলাম, তাহলে কি হলো? এটা কিন্তু টাইটেল লেখার জন্য আমাদের এইচ নিতে হয়, কিন্তু আমরা এইচ নিয়েছি, তাহলে কি হবে? হবে না। এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল কোড, ভুল ট্যাগ। কেন? ওই যে আমরা বলেছিলাম যে HTML এ 6টায় হেডিং ট্যাগ হয় বা টাইটেল ট্যাগ হয়। 6টায় কি আমরা এই যে লিখবো? 6টা হলে তো তাহলে একটা হয়ে গেল। তবে 6টা আমরা কিভাবে বলবো? বা 6টা আমরা ব্রাউজারকে কিভাবে বোঝাবো? এটা হচ্ছে আমার হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে হেডিং 3, এটা হচ্ছে হেডিং 5। এটা আমরা ব্রাউজারকে কিভাবে বোঝাবো? আমরা শুধু এইচ লিখলে তো হবে না। এটা বোঝানোর জন্য কি করতে হবে? আমাদের এইচ এর সাথে আরেকটা ওয়ার্ড অ্যাড করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। যেহেতু 6টা ট্যাগ আছে, মানে 6টা হেডিং ট্যাগ আছে। এই 6টা হচ্ছে 1 থেকে শুরু হবে 6 পর্যন্ত 6টা। H1 মানে H1 ট্যাগ মানে একটা হেডিং ট্যাগ, H2 একটা হেডিং ট্যাগ, H3 একটা হেডিং ট্যাগ, H4 একটা হেডিং ট্যাগ, H5 একটা হেডিং ট্যাগ। এরকম চলেন আমরা লিখি। ও আরেকটা বিষয়, ভিজুয়াল কোড স্টুডিওর একটা কমন ব্যাপার, একটা স্পেশাল সুবিধা হচ্ছে কি, আমরা যদি কোনো একটা কোড লিখতে গেলে আমাদের কিভাবে লিখতে হয়? প্রথম হচ্ছে আমাদের লিখতে হয় স্মলার দেন সাইন, দেন হচ্ছে ট্যাগ নেম। ধরুন আমরা H1 ট্যাগ লিখবো, তাহলে H1, তারপর হচ্ছে গ্রেটার দেন সাইন, গ্রেটার দেন সাইন। এই যে প্রথম হচ্ছে আমাদের স্মলার দেন সাইন, এর ভিতরে H1, তারপরে গ্রেটার দেন সাইন। যখন গ্রেটার দেন সাইনটা দিব তখন হচ্ছে অটোমেটিক্যালি তার ক্লোজিং ট্যাগটা এসে পড়বে, হচ্ছে একটা ভিজুয়াল কোড স্টুডিওর বা আমরা যে কোনো কোড এডিটর দিয়ে লিখলে পরে আমরা ওপেনিং ট্যাগটা সম্পূর্ণ করলে ক্লোজিং ট্যাগটা অটোমেটিক্যালি চলে আসে। তোমার ক্লোজিং ট্যাগটা কিভাবে? ক্লোজিং ট্যাগটা লেখার জন্য আমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে স্মলার দেন সাইন নিতে হবে, দেন হচ্ছে স্ল্যাশ নিতে হবে, স্ল্যাশের পর হচ্ছে আমরা যে ট্যাগটা লিখছি, যে ট্যাগটাতে সেই ট্যাগের নাম আবার হবে, দেন হচ্ছে গ্রেটার দেন সাইন। সেম টু সেম হচ্ছে ওপেনিং ট্যাগের মতোই, একটু ডিফারেন্ট হচ্ছে। এখানে হচ্ছে প্রথম স্মলার দেন সাইনের পর হচ্ছে একটা স্ল্যাশ নিতে হবে। স্ল্যাশটাই হচ্ছে ডিফারেন্ট। স্ল্যাশটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে এটা ক্লোজিং ট্যাগ, মানে এই ট্যাগের এটা হচ্ছে ক্লোজ, মানে H1 এর ক্লোজ হচ্ছে এইখানে, এর ভিতর মানে যা লিখবো তাই হচ্ছে H1 ট্যাগ। তো আরেকটা
স্পেশাল স্পেশাল ফিচার হচ্ছে যে আমাদের এই স্মলার দেন, তারপর হচ্ছে ট্যাগ নেম, দেন গ্রেটার দেন সাইন দিতে হবে না। আমরা h1 ট্যাগ লিখতে গেলে আমরা জাস্ট h1 লিখে যদি ইন্টার প্রেস করি, সরি ইন্টার না, আমরা h1 লিখে যদি ট্যাব বাটন প্রেস করি তাহলে অটোমেটিকলি ফুল কোডটা চলে আসবে। ধরুন আমরা h1 লিখলাম, এই যে দেখেন এখানে আমাদের সাজেশন করতেছে, এই যে h1 লিখলাম, দেন হচ্ছে আমরা ট্যাব বাটন প্রেস করি, দেন এই যে দেখেন আমরা h1 শুধু h1 লিখলাম, দেন ট্যাব বাটন প্রেস করলাম, আমাদের ফুল কোড স্ট্রাকচারটা এসে পড়লো। দেখুন এর ভিতরে আমরা লিখবো, দেখুন হচ্ছে এখানে লিখবো হচ্ছে মাই, লিখে গেছে মাই ফার্স্ট FIRST ফার্স্ট HTML কোড। এই দেখি আমরা ব্রাউজারে গিয়ে দেখি কি হয়েছে, এই যে দেখেন এই যে মাই ফার্স্ট HTML কোড আমরা এখানে লিখলাম, এখানে আমরা ব্রাউজারে এসে পড়েছে মাই ফার্স্ট HTML কোড। এই হচ্ছে আমার হেডিং ট্যাগ, মানে h1 ট্যাগ, ফার্স্ট হেডিং ট্যাগ। চলেন আমরা জানি যে 6টা হেডিং ট্যাগ আছে, মানে h1 h2 h3। চলেন আমরা 6টা লিখব, এখানে লিখলাম h2, এখন লিখবো h2 ট্যাগ, h2 লিখে ট্যাব বাটন, তাহলে এটার ভিতর হচ্ছে আমরা সেম কোডটা লিখব, এটা কপি করি, পেস্ট, দেন আমরা লিখবো h3 ট্যাব, দেন হচ্ছে পেস্ট, দেন h4 ট্যাব, h5 ট্যাব, পেস্ট, লাস্ট h6, তারপর হচ্ছে ট্যাব বাটন, ফুল কোড স্ট্রাকচার, দেন এর ভিতরে হচ্ছে আমরা কন্টেন্ট লিখবো, যা লিখতেছে পেস্ট। এই আমাদের এই হচ্ছে HTML এর 6টা হেডিং ট্যাগ, 6টা সেম, মানে সবগুলাতে h আছে, শুধু আমরা h1 দিয়ে হচ্ছে ফার্স্ট ট্যাগ বুঝাবো, h2 দিয়ে সেকেন্ড ট্যাগ, h3 h4 h5 h6, এগুলো হচ্ছে 6টা ট্যাগ। এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখি যে আউটপুট আসলে কিরকম হলো। আমরা 6টা হেডিং ট্যাগ নিয়েছি, কিন্তু 6টা কিরকম দেখতে হবে, চলো আমরা গিয়ে দেখি। এই যে হ্যাঁ, আমি একটু জুম করি, এই যে দেখেন এই পাশে, এই যে মাই ফার্স্ট HTML কোড, my first HTML code, 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 এই 6টা 1 2 3 4 5 6। এই যে আমরা একই ট্যাগ নিচে একই লেখা লিখছি, কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি যে একটার থেকে একটা ছোট, তার থেকে আরেকটা ছোট, তার থেকে আরেকটা ছোট, তার থেকে আরেকটা ছোট। কেন? আমরা সবগুলোতে হেডিং ট্যাগ নিচ্ছি, কিন্তু সবগুলো সমান সাইজের না কেন, এক একটা থেকে ছোট কেন? যে h1 হচ্ছে সব থেকে বড়, তার থেকে একটু ছোট হচ্ছে h2, তার থেকে আরেকটু ছোট হচ্ছে h3, এরকম h4 h5, দেন সব থেকে ছোট হচ্ছে h6। কিন্তু এটা কেন, কি জন্য সবগুলো এক সমান হলো না কেন? এটার কারণ হচ্ছে ইম্পর্ট্যান্ট ট্যাগ। এই যে আমরা এখানে এই যে আমরা 6টা ট্যাগ নিয়েছি, হেডিং ট্যাগ h1 h2 h3 h4 h5 h6, এই 6টার ভিতরে হচ্ছে আমাদের, আমরা যদি কম্পেয়ার করি, 6টা যদি একটু কম্পেয়ার করি তাহলে আমরা যেটা আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে এই 6টার ভিতরে সব থেকে বড় ট্যাগ বা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে h1 ট্যাগ। h1 ট্যাগটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এর জন্য h1টা হচ্ছে সব থেকে বড় হয়। তার থেকে h1 থেকে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে h2, যার কারণে h2টা হচ্ছে h1 থেকে আরেকটু ছোট হয়। এরকম ভাবে ধাপে ধাপে h2 থেকে হচ্ছে কম কম ইম্পর্টেন্ট হচ্ছে h3, এর কারণে h3টা আরেকটু ছোট, দেন হচ্ছে h4 h5, দেন সব থেকে কম ইম্পর্টেন্ট হচ্ছে h6, যার কারণে h6টা সব থেকে ছোট হয়। এই যে এখন আমরা কি বুঝলাম, এই ছোট বড় হওয়ার কারণ কি, এক একটা ট্যাগের ইম্পর্টেন্ট কিরকম, যে ট্যাগটা যত ইম্পর্টেন্ট থাকবে সেই ট্যাগটা তত বড় হবে। ইম্পর্টেন্ট আমরা কিভাবে বুঝবো h1 h2 h3, h1 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বা বড় ট্যাগ, h2 হচ্ছে তার থেকে কম, h3 হচ্ছে তার থেকে আরেকটু কম, h4 তার থেকে আরেকটু কম, আর সব থেকে কম হচ্ছে h6। আর একটা কমন বিষয় হচ্ছে যেটা হচ্ছে এসইওর ক্ষেত্রে আমরা যখন কোনো ওয়েবসাইট বিল্ড আপ করবো, তখন ওয়েবসাইটটা বিল্ড আপ করার পর হচ্ছে সেই ওয়েবসাইটটাকে ব্রাউজারে র্যাঙ্ক করতে হবে।
যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি। তার জন্য কিছু হচ্ছে নিয়মাবলী আছে এই ট্যাগের। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে কয়টা পেজ থাকবে সবগুলো পেজের ভিতরে মাত্র একটা H1 ট্যাগ থাকতে পারবে। একটার বেশি H1 ট্যাগ থাকতে পারবে না। মানে হচ্ছে একটা বেশি সবথেকে ভ্যালুয়েবল শিরোনাম, একটা হচ্ছে সবথেকে ভ্যালুয়েবল শিরোনাম থাকবে, একটা হচ্ছে ওয়েব পেজে, প্রত্যেকটা পেজে সেই সবথেকে ইম্পর্টেন্ট শিরোনামটা H1 ট্যাগের ভিতরে লিখতে হবে। আর একটা ওয়েব পেজে মাত্র একটা পেজে মাত্র একটাই H1 ট্যাগ থাকবে। আর H2, H3, H4, H5, H6 এটা আমরা একাধিকবার নিতে পারি, কোনো প্রবলেম নেই। লাইক আমরা যদি ভিজুয়াল কোড স্টুডিওতে আবার যাই তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পারবো। VS কোড, এই যে দেখেন, এই যে শিরোনামটা এটা সব থেকে বড়। এটা যদি আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে কি হবে চলেন দেখি। এই যে এই পাশে দেখেন আছে এই যে H1 দ্য ওপেন সোর্স এআই কোড এডিটর। এই যে H1 কি করছে তারা, এই যে H1 এর ভিতরে তারা এই শিরোনামটা দিচ্ছে। তার মানে হচ্ছে এই শিরোনামটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে বড়, যার কারণে তার হচ্ছে H1 এর ভিতরে এই শিরোনামটা লিখছে। তারপর যে কয়টা হেডিং আছে এটা হচ্ছে সবগুলো দেখেন, এই সবগুলো হচ্ছে একই সাইজ লাইক হচ্ছে সবগুলো H3 বা H2 হবে, সবগুলো হচ্ছে একই টাইপ হবে এরকম। আমরা হচ্ছে একটা ওয়েব পেজে মাত্র H1 ট্যাগ একটা নিব, দেন H2, H3, H4, H5, H6 এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী একাধিকবার ইউজ করতে পারবো। এই হচ্ছে আমার একটা ওয়েবসাইটের শিরোনামের ব্যাপার, মানে প্রত্যেকটা স্লাইডের বা প্রত্যেকটা অপশনের শিরোনাম যে লিখবো সেগুলো হচ্ছে আমরা এই ট্যাগগুলো ইউজ করবো হেডিং লেখার জন্য। এই হচ্ছে হেডিং। এখন আমরা এগুলো হচ্ছে কমেন্ট করে দিই। এই কমেন্টটা কিভাবে করতে হয়, এই কমেন্ট মানে কি, এই কমেন্ট মানে একটু যদি বলি তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে একটা ডেভেলপার একটা ওয়েবসাইট বিল্ড আপ করে তখন তাকে অনেক কোড লিখতে হয়, অনেকগুলো কোড লিখতে হয়। তো অনেকগুলো কোড যখন লেখে তখন আমাদের সেই ডেভেলপারের অনেক কাজের জন্য এক একটা কোড এক এক কাজের জন্য হতে পারে, এক এক কোড মানে এক এক সেকশন এক এক কাজের জন্য ইউজ ইউজ সেগুলো লিখে। তো যখন অনেক দিন পর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর যদি সে আবার সেই ওয়েবসাইটে কাজ করতে চায় বা কাজ করতে যায় তাহলে অনেক কিছু তার মনে থাকে না, যে আমি এই কোডটা কি জন্য লিখেছিলাম, আমি এই কোডটা কি জন্য লিখেছিলাম, এই যে মনে থাকে না, তাহলে তার অনেক প্রবলেম হয়ে যায় সেই কোডগুলো আবার দ্বিতীয়বার রিপিট করতে বা এডিট করতে। এর জন্য সে ডেভেলপারটা কি করে, যখন একটা সেকশন লিখে তখন তখন হচ্ছে সেই সেকশনে একটা কমেন্ট করে রাখে যে আমার এই সেকশনটা হচ্ছে এই জন্য, লাইক হচ্ছে আমরা কি করি এটাকে আমরা কমেন্ট আউট করে দিই। এখন আমরা এগুলো কি নিয়ে আসি, এগুলো হচ্ছে আমরা হেডিং ট্যাগ নিয়ে আসি। তো আমরা কিভাবে বুঝবো, হতে পারে এটা আমরা হেডিং ট্যাগ নিয়ে নিই আমরা অনেক কঠিন কঠিন কোনো কোড লিখলাম, কঠিন বিষয় যেগুলো হচ্ছে আমাদের অনেক দিন পর দেখলে পরে আমাদের এগুলো কি জন্য নিয়েছি, এগুলো আমাদের কাজ কি, এই কোডগুলো মানে কি কাজে আমরা ইউজ করব আমার মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে বললাম, দিস ইজ হেডিং ট্যাগ। এই যে লাইনটা যে লিখলাম, যদি আমরা এই লাইনটা হচ্ছে কমেন্ট করে দিই তাহলে পরে আমরা 1 বছর 2 বছর 5 বছর যত বছর পরেই আমরা আমাদের কোডগুলো রিইউজ করতে চাবো বা এডিট করতে চাবো ওপেন করব, তখন আমরা এই কোডগুলো দেখে আমাদের অটোমেটিক্যালি বুঝে যাব ও আচ্ছা এগুলো হচ্ছে আমরা হেডিং ট্যাগের জন্য হচ্ছে আমরা এই কোডগুলো লিখেছিলাম। এর জন্য হচ্ছে আমরা কমেন্ট ইউজ করে, হ্যাঁ কমেন্ট ব্যাপারটা। তো কমেন্ট কিভাবে লিখতে হয় দেখেন, কমেন্ট লেখার জন্য হচ্ছে প্রথম হচ্ছে গ্রেটার দেন সাইন, দেন হচ্ছে এক্সক্লামেটরি সাইন, তারপর হচ্ছে দুইটা হচ্ছে হাইফেন, দেন হচ্ছে দুইটা হাইফেনের পর হচ্ছে যা কমেন্ট করতেছে আমরা কমেন্টে যা লিখতে চাই তা, তারপর হচ্ছে দুইটা হাইফেন, দেন হচ্ছে গ্রেটার দেন সাইন, এই হচ্ছে ট্যাগ। আবার শর্টকাট লিখতে গেলে পরে আমরা পুরো যেই লাইনটা বা আমরা যতটুকু কমেন্ট করতে চাই ততটুকু সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস হচ্ছে স্ল্যাশ একসাথে প্রেস করলে পরে অটোমেটিক্যালি কমেন্ট হয়ে যায়। আর কমেন্ট আউট সেম আমরা ধরেন এই লাইনটা হচ্ছে কমেন্ট করেছি, এখন এটাকে কমেন্ট আউট করতে চাই,
মানে কমেন্ট থেকে বের করতে চাই, কমেন্ট রাখতে চাই না, সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার পুরোটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা আবার এগেন কন্ট্রোল প্লাস স্ল্যাশ প্রেস করলে পরে কমেন্ট আউট হয়ে যাবে। তো আপাতত আমরা কমেন্ট করে রাখি। কমেন্ট করলে পরে ব্রাউজার হচ্ছে এই কোডগুলো সে শো করাবে না, এগুলো হচ্ছে শুধু আমরা যে ফাইলে কোড লিখবো সেই ফাইলেই আমরা দেখতে পারবো, ডেভেলপাররা দেখতে পারবে, এগুলো হচ্ছে ব্রাউজার দেখতে পারবে না। যদি আমরা এখন ব্রাউজারে যাই তাহলে দেখতে পারবো যে এখানে কিছুই নেই, মানে আমরা কমেন্ট করে ফেলেছি, এখন ব্রাউজার বুঝতে পারতেছে না, ব্রাউজার এখন এখানে কোনো কোড পাবে না, এই কমেন্টগুলো তো ব্রাউজার বুঝবে না, সে তো ব্রাউজার পড়তে পারবে না, এগুলো শুধু আমরা করতে পারবো বা ডেভেলপাররা করতে পারবে। এর জন্য এটা হচ্ছে এখন ব্ল্যাঙ্ক, মানে কোনো কোড লেখা নাই, ব্রাউজার বুঝবে, যার কারণে হচ্ছে এখানে কোনো কিছু শো করাচ্ছে না। এই হচ্ছে কমেন্ট। তো আমরা হেডিং বুঝলাম। দেন এখন হচ্ছে আমরা কি করব, ইমেজ দেখবো আমরা কিভাবে ব্রাউজার হচ্ছে ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ নিয়ে আসার জন্য কি করবে, হেডিং এর জন্য h1 ট্যাগ ইউজ করব, h ট্যাগ ইউজ করব। তারপর হচ্ছে ইমেজের জন্য জানি ইমেজের জন্য আলাদা ট্যাগ আছে, যেটা শুধু ইমেজের জন্য ইউজ, আমরা যখন কোনো ইমেজ শো করাতে যাব তখন শুধু আমরা HTML এর যে ইমেজের জন্য স্পেসিফিক ট্যাগটা আছে সেটা আমাদের ইউজ করতে হবে, বাটনের জন্য শুধু বাটনের ট্যাগটা ইউজ করতে হবে। তো এরকম ভাবে আমরা এখন ইমেজ দেখব, আমাদের ব্রাউজারে হচ্ছে ইমেজ শো করাবো, সেটা কিভাবে, তার জন্য আমাদের কি করতে হবে, ইমেজ ট্যাগ নিতে হবে। ইমেজ ট্যাগটা আসলে কিভাবে লিখবো, তো ইমেজ ট্যাগ লেখার জন্য আমাদের কি করতে হবে, আইএমজি, আইএমজি লিখে যদি আমরা ট্যাব বাটন প্রেস করি তাহলে ফুল ইমেজ কোডের স্ট্রাকচারটা চলে আসবে, মানে ফুল কোডটা চলে আসবে। শুধু আমরা কি করলাম, দেন আমরা যদি আবার লিখি, ক্লোজ করে আমরা যদি আবার লিখি কি আইএমজি, আমরা সবাই জানি আইএমজি হচ্ছে ইমেজের শর্ট ফর্ম। তো আইএমজি লিখে যদি আমরা ট্যাব বাটন প্রেস করি দেন চলে আসলো এই এই যে এখানে লেখা আছে যে এসআরসি ইকুয়াল ডবল কোটেশন, ওই যে আমরা যে অ্যাট্রিবিউটের কথা বলেছিলাম মনে আছে, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, প্রথম হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, দেন ইকুয়াল, দেন হচ্ছে ডবল কোটেশন। সেম ইমেজের ভিতরে হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আমরা আরেকটা কথা বলেছিলাম যে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো শুধু ওপেনিং ট্যাগ থাকে, এর ভিতরে হচ্ছে ইমেজ একটা, আর অনেকগুলো আছে সেগুলো আমরা আমি সামনে জেনে পরে আপনাদের জানাবো। আপাতত এটুকু জানতে পেরেছি যে ইমেজ হচ্ছে শুধু ওপেনিং ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো আমরা জানি ওপেনিং ট্যাগের ভিতরে হচ্ছে অ্যাট্রিবিউট লিখতে হয়, এর জন্য আমরা ইমেজ ট্যাগ নিলাম, এই ইমেজ ট্যাগের ভিতরে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট লিখবো, এটা ওপেনিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগের ভিতরে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট লিখবো। এখানে হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে এসআরসি, একটা হচ্ছে এএলটি। আমরা অ্যাট্রিবিউটের ব্যাপারে কি বুঝতে পেরেছিলাম, যে অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়, এক্সট্রা ইনফরমেশন আমরা ইনফরমেশনের জন্য অ্যাট্রিবিউট ইউজ করব। তো এখানে আমরা কি জন্য ইউজ করব, এই এসআরসি হচ্ছে আমরা ইমেজের জন্য ইউজ করব, ইমেজ একটা ইনফরমেশন লাইক আমাদের ওয়েবসাইটের জন্য। তো এই ইনফরমেশনটা ইমেজটা আমরা আনার জন্য এই এসআরসি অ্যাট্রিবিউটটা ইউজ করব। এই এসআরসির ভিতরে কি করবো, ডবল কোটেশনের ভিতরে হচ্ছে আমরা ভ্যালু লিখবো, মানে আমরা ইমেজের লিঙ্কটা লিখবো, এখানে আমাদের ইমেজের নামটা লিখবো, যে আমাদের ইমেজটা আমাদের ফাইলের ভিতরে কি নেমে আছে। এই ইমেজের নেমটা লিখলে পরে এই এই এসআরসি অ্যাট্রিবিউটটা আমাদের সেই ইমেজটা ঘিপ করবে, মানে সেই ইমেজের ইনফরমেশনটা আমাদের ব্রাউজারে শো করাবে। ইমেজের ইনফরমেশন শো করা মানে হচ্ছে ইমেজটা শো করানো, এর জন্য আমরা এই এসআরসি অ্যাট্রিবিউটটা ইউজ করছি। দেন এএলটি মানে কি, তো আমরা জানি আমাদের যখন আমাদের ফাইলে কোনো ইমেজ রাখি বা কোনো ফাইল রাখি তখন আমাদের সে ফাইল নেম বা ইমেজের নেমটা সহ রাখি। ধরেন আমরা কোনো প্রেজেন্টেশন রাখলে পরে আমরা সেখানে ফাইল নেম লিখে রেখে দিয়েছি দিস ইজ মাই প্রেজেন্টেশন, বা হচ্ছে ক্লাস প্রেজেন্টেশন, বা যে কোনো টপিকের প্রেজেন্টেশন হলে সেই টপিকের নেম লিখে যে এই প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন। সেম ভাবে হচ্ছে ব্রাউজারে যখন আমরা কোনো ইমেজ শো করাবো সেই ইমেজের নেম দিতে হবে। এই আমরা আমরা এই এসআরসির ভিতরে যে লিঙ্কটা দিব সেটা শুধু ব্রাউজার শুধু সেটা ইমেজ পাবে, ইমেজটা শো করাবে, কিন্তু ইমেজের নেম পাবে না। না, ইমেজের নেম আমরা কোথায় লিখবো, সেটা হচ্ছে এই এএলটি মানে অল্টারনেটিভ ট্যাগ, এর ভিতরে হচ্ছে আমরা যা লিখবো এই ডবল কোটেশনের ভিতরে তাই হচ্ছে ইমেজের নেম হবে। তখন ব্রাউজার বুঝতে পারবে যে এসআরসির ভিতরে হচ্ছে যে যে লিঙ্কটা সেটা হচ্ছে ইমেজ,
আর এই ইমেজের নেমটা কি কি ইমেজের নেমটা হচ্ছে এই এএলটির ভিতরে যে নেমটা আছে, যে লেখাটা আছে, সেটা হচ্ছে সেই ইমেজের নেম। এটা ব্রাউজার বুঝতে পারবে। তো এখন আমরা কি করব, একটা ইমেজ নিয়ে আসবো। দেখেন আমাদের এখানে কোনো ইমেজ নাই, আমরা শুধু কোড লিখেছি, ইমেজের জন্য যে কোডটা লাগে সেই কোডটা লিখেছি, কিন্তু কোনো ইমেজ নিয়ে আসেনি। এখানে ব্রাউজার দেখাচ্ছে না, সেটা কি জন্য? সেটা হচ্ছে যে আমরা এখানে কোনো ইমেজের লিঙ্ক দেইনি, আমাদের এখানে কোনো ইমেজ নেই, এর জন্য দেখাচ্ছে না। তো এখন হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ নিয়ে আসার জন্য আমরা হচ্ছে ব্রাউজার থেকে একটা ইমেজ ডাউনলোড করবো। ডাউনলোড করি, চলেন আমরা একটা ইমেজ ডাউনলোড করবো। এর জন্য আমরা পিক্সেলে যাবো, পিএক্সএল, সরি পিক্সেল, তাহলে আমরা পিক্সেলসে যাবো। আমরা একটা নেচার ইমেজ ডাউনলোড করবো, নেচার। সাপোজ আমরা এই ইমেজটা ডাউনলোড করবো, এর জন্য ডাউনলোড, ডেস্কটপে ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে। দেন লেটস গো। ইমেজটা আমার ডেস্কটপে ডাউনলোড হয়েছে। তখন আমরা কি করব, ইমেজটা হচ্ছে আমাদের সেই HTML ফাইলের ভিতরে নিয়ে যাব। তো এর জন্য আমরা এখান থেকে কপি করি, দেন এখান থেকে কপি করার পর দেন আমরা এই ফাইলের ভিতরে গিয়ে এখানে যদি আমরা পেস্ট করে দিই, পেস্ট, তো এখানে ইমেজের নেমটা এসে পড়লো। তো এই যে ইমেজটা এখানে এসে পড়ছে, আমরা ইমেজের একটা রিনেমিং করে নিব। কারণ এত বড় নেম লিখতে গেলে পরে আমাদের লেখা অনেক ঝামেলা হতে পারে, ইমেজটা না আসতে পারে। ধরেন আইএমজি সাপোজ লিখলাম, সেভ দিলাম। তো এখন যদি আমরা আমাদের কোড এডিটরে যাই, তাহলে দেখবেন এখানে সেই ইমেজটা এসে পড়ছে। এই যে এই ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম। তখন আমরা ব্রাউজারে হচ্ছে এই ইমেজটা নিয়ে আসবো। তার জন্য কি করব, প্রথম হচ্ছে আমরা আইএমজি ট্যাগ নিয়েছি। এই আইএমজি ট্যাগের ভিতরে আমরা বলেছি যে এই এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের ইমেজের জন্য, এখানে হচ্ছে ইমেজের লিংক, তারপর হচ্ছে এএলটি হচ্ছে ইমেজের নেম। তো এখন আমরা কি করব, এই ইমেজটা আমরা হচ্ছে ডিসপ্লেতে নিয়ে আসবো, ব্রাউজারে নিয়ে আসবো। এর জন্য হচ্ছে আমরা এই এসআরসি অ্যাট্রিবিউটের ভিতর হচ্ছে ইমেজের নেমটা দিতে হবে, লিংকটা দিতে হবে, ইমেজটা কত কি নামে আছে। তো যেহেতু এখানে আমাদের আইএমজি নেম আছে, যদি আমরা এখানে লিখবো হচ্ছে আইএমজি, এই দেখেন যখন আমরা আইএমজি লিখলাম তখন আমার ফাইলের ভিতরে যে আইএমজি নেমের ইমেজটা আছে সেটা সে সাজেস্ট করতেছে। দেন এখানে ক্লিক করি। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই, এই দেখেন ইমেজ এসে পড়েছে, কত বড় ইমেজ, অনেক বড় ইমেজটা। ইমেজটা হচ্ছে আমাদের ব্রাউজারে শো করতেছে, যদিও অনেক বড়, কিন্তু ইমেজটা আমাদের কোডটা হচ্ছে সঠিকভাবে কাজ করেছে, ইমেজটা আমাদের ব্রাউজারে শো করতেছে। এই দেখেন ইমেজটা, তো হচ্ছে ইমেজ। তো এই হচ্ছে আমরা ইমেজ নিয়ে আসবো। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এএলটির কাজ। ধরেন আমরা এখানে লিখলাম কি, আমাদের ইমেজটা হচ্ছে নেচার টাইপ, তাই এখানে লিখলাম হচ্ছে নেচার, NATURE, নেচার ইমেজ, IMG। এই IMG লিখলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের কোথাও IMG লেখা শো করতেছে না, আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমরা লিখলাম। তো আমরা কি জন্য লিখলাম, যদি আমাদের ব্রাউজারে শোই না করে দেখায়, যদি নাই দেখতে পারি, তাহলে আমরা লিখে লাভ কি বলতে পারেন। তো আমরা কখন বুঝতে পারবো, সাপোজ একটা কাজ করি, এই ধরেন এখানে আমরা কিছু হিবিজিবি লিখে দিলাম, যে নামে হচ্ছে আমার কোনো ইমেজ নেই, মানে এখানে ইমেজের লিঙ্ক দিয়েছি, কিন্তু ব্রাউজার কোনো এই নেমের ইমেজ সে আমাদের ফাইলে খুঁজে পাচ্ছে না, তখন সে তো শো করাতে পারবে না। এখন এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখি কি হয়। এই যে দেখেন কিছু নেচার ইমেজ লেখা আছে, কিন্তু কোনো ইমেজ নেই। এই নেচার ইমেজটা কি, যে আমরা এএলটির ভিতরে যে নেমটা লিখেছিলাম সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তো ইমেজের লিঙ্ক করেছিলাম, কিন্তু সেই লিঙ্কটা ভুল ছিল, ব্রাউজার তো সেই ইমেজটা খুঁজে পাচ্ছে না। এখন ব্রাউজার কি করবে, এখন ব্রাউজার দেখবো যে এএলটি এর ভিতরে কিছু লেখা আছে কিনা, সেই লেখাটাই এখানে শো করাবে। এটার মানে হচ্ছে যে এখানে একটা ইমেজ আসে, এখানে একটা ইমেজ আছে, বাট সেই ইমেজটা ব্রাউজার খুঁজে পাচ্ছে না, কিন্তু সেই ইমেজটার নেম, মানে সেই ইমেজটা কি টাইপের ইমেজ তার নাম আছে, যার কারণে হচ্ছে এখানে নেচার আইএমজি আছে। এর এর ফলে ব্রাউজার যখন হচ্ছে
আমাদের ওয়েবসাইটে আসবে, আমরা বা ওয়েবসাইটে ঢুকবে, তখন ইমেজ না পেলেও সেই লেখাটা দেখে বুঝবে যে ও হ্যাঁ এখানে একটা ইমেজ ছিল, মিসিং ইমেজ। সেই ইমেজটা ছিল নেচারের কোনো কি, মানে নেচার টপিক বা নেচার রিলেটেড কোনো ইমেজ ছিল। তো এই হচ্ছে এএলটি হচ্ছে আমাদের সুবিধা, এএলটির সুবিধা। তো এর জন্য হচ্ছে আমরা এএলটি লিখবো না, এএলটি লিখবো। এখন এখন ইমেজটা এসে পড়ছে। এই কিন্তু ইমেজটা হচ্ছে অনেক বড়, আমরা পুরোপুরিভাবে দেখতে পারতেছি না, দেখতে গেলে অনেক স্ক্রল চলে আসতেছে। এই পাশে হচ্ছে স্ক্রল বার, দেন এই পাশে হচ্ছে স্ক্রল বার। তো এখন আমরা এটা কিভাবে ফিক্সড করবো? আমরা চাই তো এত বড় তো ইমেজ তো দেখানো যাবে না। ইমেজটা হচ্ছে আমরা এমন ভাবে রাখতে হবে যেন ইউজাররা খুব ভালোভাবে দেখতে পারে, ফুল ইমেজটা দেখতে পারে, অনেক সুন্দর সুন্দর দেখায়। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য হচ্ছে আমাদের কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট নিতে হবে। এই যে আমরা বলেছিলাম যে আমরা অ্যাট্রিবিউটস ইউজ করবো আমাদের এক্সট্রা ইনফরমেশনের জন্য, আমাদের কিছু এক্সট্রা কাজের জন্য। দেন ইমেজের কিছু এক্সট্রা আলাদা কিছু অ্যাট্রিবিউটস আছে যেগুলো হচ্ছে এখানে ডিফল্ট ভাবে কোডে আসে না, কিন্তু আমরা সেগুলো ইউজ করতে পারবো। সেগুলো কি জন্য? আমাদের ইমেজের সাইজ ছোট বড় করার জন্য। সেই অ্যাট্রিবিউটস গুলো কি আমরা চলেন দেখি। সেটা হচ্ছে উইড, WIDTH, উইড। তো ইকুয়াল সান, তো ইকুয়াল সাইন যখন আমরা প্রেস করব তখন অটোমেটিকলি ডবল কোটেশন চলে আসবে। তো উইড মানে আমরা বুঝি হচ্ছে দৈর্ঘ্য, মানে ইমেজ লম্বা। তো আমরা এখানে দেখতে পারতেছি যে ইমেজটা হচ্ছে অনেক অনেক বড় দেখাচ্ছে। এখন আমরা কি চাই? ইমেজটা হচ্ছে সাইজ কন্ট্রোল করব। এর জন্য আমরা হচ্ছে ইমেজের এই দৈর্ঘ্যটা কন্ট্রোল করব, এই দৈর্ঘ্যটা, এই লম্বাটা, ইমেজের লম্বাটা আমরা হচ্ছে কন্ট্রোল করব। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমরা কি করছি? আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট নিয়েছি উইড, মানে দৈর্ঘ্যের অ্যাট্রিবিউটস। এখানে যদি আমরা 100, সাপোজ এখানে আমরা 200 লিখে দিই, 200 পিক্সেল। এই পিক্সেল এগুলো আমরা পরে সামনে ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। সাপোজ আমরা কি করলাম? উইড হচ্ছে 200 পিক্সেল লিখে দিলাম। এখন দেখি কি হয়। এই যে দেখেন ইমেজটা কত ছোট হয়ে গেল, মানে 200 পিক্সেলের। যে এইখান থেকে এই পাশে এই যে এই পুরোটা হচ্ছে 200 পিক্সেল। এই উইড মানে এই লম্বা, এই লম্বাটা হচ্ছে 200 পিক্সেল এখান থেকে এখানে। আমরা যখন ইমেজের ভিতরে অ্যাট্রিবিউটস উইথ 200 পিক্সেল নিলাম, তার মানে হচ্ছে ব্রাউজার বুঝতে পারলো যে ও আচ্ছা এই ইমেজটা হচ্ছে আমার 200 পিক্সেলের ভিতরে দৈর্ঘ্য রাখতে হবে, এর থেকে বেশি রাখা যাবে না। তো আমরা কি করলাম? একটা এক্সট্রা ইনফরমেশনের জন্য এই একটা অ্যাট্রিবিউটস ইউজ করলাম। সেটা কি? দৈর্ঘ্যের অ্যাট্রিবিউটস মানে উইথ। আমরা চাইলে এটাকে ইমেজটাকে ইমেজের উচ্চতা কন্ট্রোল করতে পারি। উচ্চতা কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হবে? আরেকটা অ্যাট্রিবিউটস নিতে হবে, সেটা কি? হাইট, HEIGHT, হাইট। এই হাইট হচ্ছে উচ্চতা, আমরা জানি হাইট মানে উচ্চতা। অ্যাট্রিবিউটস নেম ইকুয়াল দেন ডবল কোটেশন। এখন আমরা হাইট যদি আমরা 200 পিক্সেল দিই, হাইট হচ্ছে 200 পিক্সেল, তাহলে কি হয় দেখি তো। এই দেখেন এই যে ইমেজটা উচ্চতা বেড়ে গেল কতটুকু? 200 পিক্সেল। এই যে এখান থেকে এখানে 200 পিক্সেল, এখান থেকে এখানে হচ্ছে 200 পিক্সেল, দেন এখান থেকে এখানে 200 পিক্সেল। এই দেখছেন আমার এই ইমেজটা প্রথমে কত বড় ছিল, এত বড় ইমেজ ইউজাররা হচ্ছে অনেক ব্যাড ইফেক্ট ফেলতো ইউজারদের উপর, যেটা মোটেও ভালো দেখাচ্ছিল না। তো আমরা এটা ফিক্সড করলাম কিভাবে? ফিক্সড করলাম হচ্ছে আমরা কিছু এক্সট্রা অ্যাট্রিবিউটস ইউজ করি। সেগুলো কি? সেগুলো হচ্ছে উইথ অ্যান্ড হাইট। উইথ হচ্ছে দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্য কন্ট্রোল করার জন্য হচ্ছে, লম্বা কন্ট্রোল করার জন্য আমরা উইথ অ্যাট্রিবিউটস নিলাম, আর উচ্চতা কন্ট্রোল করার জন্য হচ্ছে হাইট অ্যাট্রিবিউটস নিলাম। এই এই হচ্ছে ইমেজ। আমরা যত ইমেজ আমাদের ব্রাউজারে শো করাবো, সেই ইমেজ আমরা সেম এইভাবেই লিখবো। প্রথম হচ্ছে আমরা ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের ভিতরে যে এসআরসি যে অ্যাট্রিবিউটসটা, এটার ভিতরে আমরা ইমেজের লোকেশনটা দিব, মানে ইমেজ যে নামে সেভ করা সে নেমটা দিব। দেন এএলটির ভিতরে হচ্ছে আমরা আমাদের ইমেজের নামটা দিব, নেমটা দিব। আমাদের ইমেজ হচ্ছে কি নেম, এটা দিলে কি হবে? যদি কোনো কারণে ব্রাউজার ইমেজ লোড না করতে পারে বা ইমেজ মিসিং হয়, সেক্ষেত্রে ব্রাউজার হচ্ছে আমার এএলটির ভিতরে যে নেমটা থাকবে এই নেমটা শো করাবে। এর ফলে হচ্ছে ইউজাররা বুঝতে পারবে যে ও আচ্ছা এখানে হচ্ছে এই টাইপের একটা ইমেজ আছে। এর ফলে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স বাড়বে। দেন হচ্ছে আমাদের ইমেজের ইমেজের সাইজ কন্ট্রোল করার জন্য আমরা আরো দুইটা অ্যাট্রিবিউটস ইউজ করব। সেটা হচ্ছে উইডথ। উইডথের জন্য উইডথ ইউজ করলে পরে আমাদের ইমেজের দৈর্ঘ্য
কন্ট্রোল করবে। দৈর্ঘ্য যদি আমাদের ছোট বড় করতে হয় সেক্ষেত্রে আমরা ওয়েট ইউজ করবো অ্যাট্রিবিউটস। আমাদের যদি উচ্চতা ছোট বড় করতে হয় সেক্ষেত্রে আমরা হাইট ইউজ করব। সেম একইভাবে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা হচ্ছে ইমেজ আমাদের ব্রাউজারে শো করাবো, ডিসপ্লে করাবো। এই হচ্ছে আমাদের, আমরা দুইটা টপিক বুঝলাম, একটা হচ্ছে হেডিং আর একটা হচ্ছে ইমেজ। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। এতটুকুই আমি বুঝতে পেরেছি। তো আপনারা দেখতে পেলেন আমি কতটুকু আগাতে পারছি, সবকিছু আপনাদের চোখের সামনে। আহ, তো আর আজকে ভিডিও বড় করব না, সামনে আমরা আপনাদের সামনে আমি নিয়ে আসবো যে আমি আরো কিছু টপিকের ব্যাপারে আমি শিখবো, সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করবো যে আমি কি শিখতে পেরেছি। তো আজকে আমাদের টপিক ছিল হেডিং, তারপর হচ্ছে ইমেজ আর HTML এর কিছু বেসিক ইনফরমেশন, দেন হচ্ছে HTML এর বয়লার প্লেটের ব্যাপারে কিছু। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও টপিক। তো আগামী ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো হচ্ছে আরো কিছু ট্যাগের ব্যাপারে, যেগুলো হচ্ছে ওয়েবসাইটে আমরা বিভিন্ন কাজে ইউজ করবো, যে ট্যাগগুলো ইম্পর্টেন্ট ট্যাগগুলো, সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আমি সেগুলো জানবো বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন মাধ্যম থেকে আমি শেখার চেষ্টা করব। আর আমি যতটুকু শিখতে পারবো ততটুকু আপনাদের সামনে ভিডিও হিসেবে নিয়ে আসবো। আপনারাও দেখতে পারবেন যে আমি কতটুকু শিখতে পারছি। আর অবশ্যই বারবার আমি একটা কথা বলি যে আমার অনেক ভুল ভ্রান্তি থাকবে, অনেক মিস্টেক থাকবে, অবশ্য থাকবে। আর সেগুলো আপনারা কাইন্ডলি কিছু মনে করবেন না, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে অবশ্যই আপনাদের আপনাদের থেকে আমি যা চাই সেটা হচ্ছে যে আমার যে ভুলগুলো সেগুলো আপনারা আমাকে ধরিয়ে দেন, আমাকে কমেন্ট করেন, কমেন্ট করে আমার ভুলগুলো বলে দেন, বা আরো কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো অনেক ইম্পর্টেন্ট বা অনেক গুরুত্বপূর্ণ বা আমাকে আরো কাজে হেল্প করবে, সেগুলো আপনারা জানেন, সেই ব্যাপারগুলো আমাকে জানান যে ভাই এই কাজটা এইভাবে ভালো হবে, এই কাজটা এইভাবে ভালো হবে। তো আপনারা যদি এভাবে আমাকে জানান তাহলে সেগুলো আমার আরো মোটিভেট পারবে, আমি আরো ইন্সপায়ার হবো, আমি কাজ করতে আরো আগ্রহ পাবো, আর আমি নতুন অনেক কিছু জানবো, অনেক কিছু জানতে পারবো যেগুলো আমার অনেক হেল্প হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন। আর আমার HTML এর জার্নিটা হচ্ছে আপনারা আপনাদের চোখের সামনেই দেখতে পারতেছেন। HTML দিয়ে শুরু, ইনশাল্লাহ আমি চেষ্টা করব একজন প্রফেশনাল লাইফের ওয়েব ডেভেলপার হবার। আপনারা দেখতে পারেন আমি কতটুকু আগাতে পারি আপনাদের চোখের সামনে, একদম জিরো থেকে শুরু করে কতটুকু আমি যেতে পারি, স্ট্রাগল করি। সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এটা দেখার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে, যেন আমার প্রত্যেকটা ভিডিও মিস না হয়, আপনাদের ভিডিও পোস্ট করার সাথে যেন আপনাদের নোটিফিকেশন এসে পড়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।